হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নাম সূর্যদেব স্যার। আজ আমি তোমাদের কি পড়াবো সেটা বুঝতেই পারছো যে আমরা আজকে কমিউনিকেশন টেকনিক অর্থাৎ অ্যামপ্লিটিউড মডিউলেশন এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার প্রথমেই বলি যে এই মডিউলেশন জিনিসটা আসলে কি। এইখানে যে আমি লিখেছি যে অ্যামপ্লিটিউড মডিউলেশন, এটা সম্পর্কে আমরা একটু পরে জানবো, কিন্তু তার আগে আমরা জেনে নিই যে আসলে এই মডিউলেশন জিনিসটা আসলে কি, হোয়াট ইজ মডিউলেশন টেকনিক, সেটা সম্পর্কে আজকে আমরা জানব। তাই প্রথমে বলি যে ধরো একটা ঘরের মধ্যে, একটা ঘরের এক কোণায় তুমি দাঁড়িয়ে আছো এবং অন্য কোণায় তোমার বন্ধু দাঁড়িয়ে আছে। এবার তুমি কি করলে, তোমার বন্ধুকে ডাকছো গলা চিৎকার করে, তোমার বন্ধু খুব ভালোভাবে শুনতে পাচ্ছে। এবার তোমার বন্ধুর থেকে দূরত্ব ধরো মোটামুটি 100 মিটার মতো হয়ে গেল। তখন তুমি বন্ধুকে আবার ডাকছো একই রকমভাবে, কিন্তু তখন কিন্তু আমাদের আরও গলার জোরটা আরও বেশি করতে হচ্ছে, অর্থাৎ আরও বেশি জোরে আমাদের চিৎকার করতে হচ্ছে। কেন স্যার? তার কারণ হচ্ছে যে আমার থেকে বন্ধুর দূরত্ব বাড়ছে বলে সাউন্ডটা আমার যেতেও কী হবে, অনেকটা বেশি আমাকে কি করতে হয়, আমার ভয়েস থেকে, ভোকাল কর্ড থেকে অনেকটা বেশি জোরে আমাকে ভাইব্রেট করতে হচ্ছে। এবার তোমার থেকে তোমার বন্ধুর দূরত্ব যদি ধরো মোটামুটি 1 কিলোমিটার হয়ে যায়, এবার তখন কি হবে, তুমি যত জোরেই চিৎকার করো তোমার বন্ধু কিন্তু শুনতে পাচ্ছে না, কেননা অত জোর তোমার সিগন্যালটা পৌঁছাচ্ছে না। অর্থাৎ তোমার যে ভয়েস সিগন্যাল, সেই ভয়েস সিগন্যালটার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা কত অর্ডারের, মোটামুটি আমরা যে অডিয়েবল রেঞ্জে যে ফ্রিকোয়েন্সি আমরা শুনতে পাই সেটা কত অর্ডারের, মোটামুটি আমরা জানি অডিয়েবল রেঞ্জে আমাদের 20 হার্জ, 20 হার্জ টু 20 কিলো হার্জ, এই অর্ডারের আমাদের অডিয়েবল রেঞ্জের ফ্রিকোয়েন্সি, যেটা কিন্তু খুব লো ফ্রিকোয়েন্সি, যে কারণে পৌঁছাচ্ছে না। এবার তোমরা দেখেছো আমাদের যখন কোথাও কোনো অনুষ্ঠান হয়, পাড়ায় কোথাও যদি অনুষ্ঠান হয়, তখন আমরা কি ইউজ করি, মাইক্রোফোন ইউজ করি। কেননা মাইক্রোফোন দিয়ে সেই শব্দ কি হচ্ছে, তোমার গলার আওয়াজ আরও বেশি জোরে শোনা যাচ্ছে, আরও বেশি অ্যাম্পলিফাই হয়ে শোনা যাচ্ছে, সেখানে তোমার সাউন্ডটাকে আরও বেশি অ্যাম্পলিফাই করা হচ্ছে বলে আরও অনেকটা দূর পৌঁছাচ্ছে। কিন্তু পৌঁছালেও তার তো একটা লিমিটেশন রয়েছে। কি লিমিটেশন? তুমি ম্যাক্সিমাম কত রেঞ্জ অবধি মাইক্রোফোন ইউজ করে সাউন্ডটাকে তোমার পাঠাতে পারবে, তারও তো একটা লিমিটেশন রয়েছে। ধরো তুমি বসে রয়েছো কলকাতায়, এখন তোমার বন্ধু রয়েছে ধরো শিলিগুড়ি, তুমি মাইক্রোফোন ইউজ করে কি তোমার বন্ধুর সাথে তুমি যোগাযোগ করতে পারবে, বা তোমার গলার আওয়াজ কি শিলিগুড়ি অবধি পৌঁছাতে পারবে? পারবে না, তার লিমিটেশন রয়েছে। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, আমরা তখন কি ইউজ করি, তুমি এখানে বসে রয়েছো, তোমার বন্ধু রয়েছে ইউএসএ, দেশেরই বাইরে রয়েছে, তাহলে তখন তুমি তার সাথে কি করে কথা বলছো, তখন আমরা ফোন ইউজ করি, মোবাইল ফোন ইউজ করছি। তাহলে সেখানে কি টেকনিক কাজ করছে, যাতে আমি কিন্তু দেখো মোবাইল ফোনে কথা বলার সময় কিন্তু খুব জোরে চিৎকার করে কথা বলছি না, তাহলে সেখানে কি টেকনিক কাজ করছে, যাতে আমার ওই লো ভয়েস সিগন্যালটা, লো ফ্রিকোয়েন্সির ভয়েস সিগন্যালটা অত দূর পৌঁছে যাচ্ছে, তোমার বন্ধু কিন্তু খুব ভালো করে শুনতে পাচ্ছে তোমার সাউন্ডটা। তাহলে চলো আজ আমরা এই বিষয়টা নিয়েই আমরা জানবো, যেটা আমরা এই মডিউলেশন টেকনিক পড়ার পর আজ আমরা কিন্তু শিখে যাব। তাহলে এরপরে আসি যে আমাদের কমিউনিকেশনের যে মডিউলেশন টেকনিক, সেই মডিউলেশন টেকনিক বলো বা কমিউনিকেশনের যে ইম্পর্টেন্ট কিছু ব্লকস ডায়াগ্রাম, সেটা এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। যেখানে দেখো সোর্স বা যাকে বলা হচ্ছে বেস ব্যান্ড, অর্থাৎ তুমি যে কথাটা বলছো, তুমি যে কথাটা বলছো সেটা হচ্ছে সোর্স ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা পরবর্তীকালে জানবো, যেটাকে আমরা পরবর্তীকালে জানবো মেসেজ সিগন্যাল হিসাবে, যেটাকে আমরা পরবর্তীকালে মেসেজ সিগন্যাল হিসেবে পড়ব। অর্থাৎ তুমি যে লো ফ্রিকোয়েন্সি সাউন্ড বা সোর্স যেটা তুমি প্রডিউস করলে, সেটা এবার কোনো একটা ট্রান্সমিটার বা মডিউলেটার জিনিসটা আমরা পরে পড়ছি, মডিউলেটারের থ্রু দিয়ে তোমাকে কি করতে হবে, কোনো একটা চ্যানেলের মধ্য দিয়ে পাঠাতে হবে। চ্যানেল হিসাবে কি ইউজ করি, ধরো অপটিক্যাল কমিউনিকেশনে যে আমরা ফাইবারটা ইউজ করি, অপটিক্যাল ফাইবার, তার মধ্য দিয়ে ডেটা যাচ্ছে, ঠিক আছে, তার মধ্য দিয়ে ইনফরমেশন যাচ্ছে, তাহলে সেখানে আমার চ্যানেল কি, সেখানে আমার চ্যানেল হচ্ছে অপটিক্যাল ফাইবারটা। কিন্তু তুমি যখন মোবাইল ফোনে কথা বলছো, তোমার ফোন থেকে কি কোনো অপটিক্যাল ফাইবার রয়েছে কানেক্টেড? না, নেই। তাহলে আমার সিগন্যালটা যাচ্ছে কোথা দিয়ে, ট্রান্সমিট হচ্ছে কোথা দিয়ে,
সেটা হচ্ছে এয়ারের মধ্য দিয়ে, এনভায়রনমেন্টের মধ্য দিয়ে। এখানে এয়ার বা এনভায়রনমেন্ট নিজেই কী হিসেবে কাজ করছে, চ্যানেল হিসেবে রয়েছে। এবার চ্যানেলের মধ্য দিয়ে তুমি যখন পাঠাচ্ছ তোমার সিগন্যালটাকে, সেখানে আরও অন্যান্য সিগন্যালও কিন্তু রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু নয়েজও রয়েছে, নয়েজও আমরা পাবো, নয়েজ অ্যান্ড অ্যাটেনুয়েশন যখন তুমি চ্যানেলের মধ্য দিয়ে পাঠাচ্ছ। এরপরে কি রয়েছে, এরপরে একটা রিসিভার রয়েছে, অর্থাৎ তুমি যে ফোনে কথাটা বললে হ্যালো, সেই কথাটা তোমার বন্ধুর কাছে ফোনে পৌঁছালো, অর্থাৎ তোমার বন্ধুর ফোন কি করলো, সেটা রিসিভ করছে। কিভাবে রিসিভ করছে, সেখানে যে সার্কিটটা ইউজ করা হচ্ছে তাকে বলা হচ্ছে রিসিভার। আর সেই টেকনিকটাকে, যে টেকনিকটার মাধ্যমে তুমি কি করছো, তোমার সিগন্যালটাকে, মডিউলেটেড সিগন্যালটাকে ডিমডিউলেটেড করছো, সেই টেকনিকটাকে বলা হয় ডিমডিউলেশন টেকনিক। দেন তারপরে কি হচ্ছে, আমাদের যেখানে আমরা পাঠাতে চাইছি আমাদের সিগন্যাল, সেই ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে। বুঝতেই পারলে? তাহলে যখন মডিউলেশন করার পরে যে সিগন্যালের প্যাটার্নটা দেখতে পাচ্ছ, এই সিগন্যালের প্যাটার্নটা কিন্তু এই রকম অনেকটা দেখতে হবে। এটা কেন হচ্ছে সেটা আমরা আরেকটু পরেই জানবো। এর পরেরটা হচ্ছে যেটা, যে এইবার হচ্ছে ইম্পর্টেন্স অফ মডিউলেশন। কেন মডিউলেশনের প্রয়োজন হলো, হঠাৎ করে মডিউলেশনটা কেন প্রয়োজন হলো, প্রয়োজনটা কি? প্রথম আসি, যে ধরো আমি একটা 10 কিলোহার্টজের মেসেজ সিগন্যাল বা ভয়েস সিগন্যাল আমি পাঠালাম। এটা কি সিগন্যাল, ভয়েস সিগন্যালও বলতে পারো বা মেসেজ সিগন্যাল বলতে পারো, 10 কিলোহার্টজ যার ফ্রিকোয়েন্সি। এবার তুমি যদি করো ল্যামডা, তার যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থ আমরা ফ্রিকোয়েন্সি থেকে ক্যালকুলেট করতে পারি। ল্যামডা ইকুয়াল টু সি বাই এফ, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু সি কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে স্পিড অফ লাইট, যেটা হচ্ছে স্পিড অফ লাইট। এবার সেই স্পিড অফ লাইট যদি হয়, আর ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 কিলোহার্টজ, মানে 10 × 10⁻3। তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কত আসছে, 3 × 10⁴ মিটার মতো, অর্থাৎ 30,000 মিটার। তাহলে তোমার ভয়েস থেকে যে সিগন্যালটা বেরোলো, মেসেজ সিগন্যাল বা ভয়েস সিগন্যাল, তার ওয়েভলেন্থ কত, 3 × 10⁴ মিটার, অর্থাৎ 30,000 মিটার। এইবার এটা ম্যাথামেটিক্যালিও প্রুফ করা যায়, ফর যে আমরা যখন টাওয়ারের মধ্য দিয়ে কমিউনিকেশন করছি বা অ্যান্টেনার থ্রু দিয়ে কমিউনিকেশন করছি, তখন সেই অ্যান্টেনার থ্রু দিয়ে কমিউনিকেশন করার সময় অ্যান্টেনা থেকে যে আমরা মোস্ট এফিশিয়েন্ট সিগন্যাল পেতে পারি, যদি সিগন্যালের যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থটা, সিগন্যালের যে ওয়েভলেন্থ, সেটা টাওয়ারের লেন্থের সাথে ইকুইভ্যালেন্ট বা প্রপোর্শনাল হয়। আরেকটু ভালো করে যদি ম্যাথামেটিক্যালি দেখা যায়, যে এটাকে প্রুফ করা যায় কিন্তু, যে অ্যান্টেনার যে সাইজ বা লেন্থ, সেটা যদি λ/4 এর অর্ডারে হয়, তাহলে সেখান থেকে বেস্ট কমিউনিকেশন হবে। অর্থাৎ এটা যদি তুমি বসাও 3 × 10⁴ ডিভাইডেড বাই 4, সেখান থেকে আমার দাঁড়াচ্ছে অ্যান্টেনার সাইজ কত আসছে, 7500 মিটার। যেটা কি ফিজিক্যালি পসিবল? হিমালয়ের হাইট কত, 8848.86 মিটার। এটা প্রায় হিমালয় পর্বতের কাছাকাছি। এত বড় টাওয়ার তুমি কোথায় লাগাবে, যেটা তো পসিবল নয়। তাহলে বুঝতে পারছো, এটা কিন্তু একটা প্রবলেম রয়েছে, যে আমরা যদি অ্যান্টেনা বা টাওয়ারের মধ্য দিয়ে কমিউনিকেশন করি, সেখানে টাওয়ারের যে সাইজটা, সেটা তার ওয়েভলেন্থের অর্ডারে হতে হয়। সেই কারণে টাওয়ারের লেন্থকে আমাকে ইউজফুল যদি কমিউনিকেশন করতে চাও, তাহলে টাওয়ারের লেন্থকে কিন্তু তোমাকে 7500 মিটার হতে হবে, যেটা ইম্পসিবল। সেই কারণে কি হচ্ছে, আমাদের মডিউলেশন টেকনিকের প্রয়োজন হয়। দেখো মডিউলেশন করলে কি হয়, মডিউলেশনে করা হয় কি, এই যে লো ফ্রিকোয়েন্সির ইনপুট সিগন্যাল বা ভয়েস সিগন্যাল বা মেসেজ সিগন্যাল, এটাকে কি করা হচ্ছে, একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে, একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, যদি সোজা ভাষায় বলি। সেই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যার ঘাড়ে এটাকে চাপানো হচ্ছে মেসেজ সিগন্যালটাকে, যে কিনা মেসেজ সিগন্যালকে বয়ে নিয়ে যাচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায়, তাকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল বা ক্যারিয়ার ওয়েভ। যে ক্যারিয়ার ওয়েভ আমি যখন মডিউলেটেড সলিউশন যখন আমি পাবো, যেখানে আমি ইউজ করব একটা ক্যারিয়ার ওয়েভ, কি ওয়েভ, ক্যারিয়ার ওয়েভ।
যে কেরিয়ার ওয়েভ আমি যখন ইউজ করছি, সেই কেরিয়ার ওয়েভ ইউজ করার ফলে এর ফ্রিকোয়েন্সিটাকে আমি বাড়িয়ে দিয়েছি। দেখো ফ্রিকোয়েন্সিটাই হয়ে গেছে আমার 10 মেগাহার্জ অর্ডারের, যেটাই হচ্ছে মডিউলেশন টেকনিক। এরপরে আমরা আরেকটু ডিটেলসে পড়বো এই কেরিয়ার ওয়েভ সম্পর্কে। তাহলে সেটা যদি করতে পারি, 10 মেগাহার্জের যদি সিগন্যাল করে নিতে পারি, তাহলে দেখো তো কত লাগে। এখান থেকে একই রকমভাবে আমরা যদি সি, যেটা স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, ওটা যদি ইনপুট পুট করি, তাহলে দেখা যাচ্ছে টাওয়ারের লেন্থ কত হয়ে দাঁড়ালো, 30 মিটার, যেটা ফিজিক্যালি পসিবল। দেখো তোমার বাড়ির মাথাতেও তুমি লাগাতে পারবে, 30 মিটারের একটা অ্যান্টেনা ইউজ করতে পারো। 30 মিটার যার ওয়েভ লেন্থ, একে 4 দিয়ে তুমি যদি ডিভাইড করো, তাহলে এটা আরও কমে গেল, 7.5 মিটার হয়ে গেল। তাহলে যেটা কি না তোমার বাড়ির ছাদেতেও তুমি ইউজ করতে পারো। তাহলে বোঝা গেল যে অ্যান্টেনার সাইজটাকে আমরা হিউজভাবে রিডিউস করে ফেলতে পারলাম এই টেকনিকের জন্য, মডিউলেশন টেকনিকের জন্য। আরও সমস্যা রয়েছে। কি সমস্যা? যে তুমি যখন যে চ্যানেলের মধ্য দিয়ে কমিউনিকেট করছো, সেখানে তো তুমি বন্ধুর সাথে ফোনে কথা বলছো। তার মানে কি এই যে তুমি একমাত্র তুমি তোমার বন্ধুর সাথে মোবাইলে কমিউনিকেট করছো, সারা পৃথিবী বা ভারতবর্ষের কেউ কথা বলছে না তা তো নয়, সেই সময় অনেকে কথা বলছে। তাহলে অনেক সিগন্যাল তো ওই একই চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা চ্যানেল কি হতে পারে, মিশে যেতে পারে না? পারে না। একটা ঘরে যদি 3-4 জন একসাথে কথা বলে, তুমি কারোর কথা কি একসাথে শুনতে পাবে? কখনোই পাবে না। তাহলে এখানেও কিন্তু একাধিক সিগন্যাল একই চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে তা সত্ত্বেও তুমি কেবলমাত্র তোমার আর তোমার বন্ধুর কথাই তুমি শুনতে পাচ্ছ, বাকি অন্যান্যদের কথা কিন্তু শুনতে পাচ্ছ না। সেটা পসিবল হলো কিন্তু এই মডিউলেশন টেকনিক, অর্থাৎ ক্যারিয়ার ওয়েভ ইউজ করার জন্যই। যে ক্যারিয়ার ওয়েভটা কি? যেমন ধরো তুমি তোমার বন্ধুকে চিঠি পাঠাতে চাও, চিঠি লিখলে, সেটা তুমি পোস্টের মাধ্যমে পাঠাতে চাও, তাহলে তুমি যাবে পোস্ট অফিসে। তুমি কি পোস্ট অফিসে গিয়ে শুধু সেই চিঠিটা জমা দিয়ে দেবে? তাহলে তো অন্যান্য যারা চিঠি লিখে জমা দিচ্ছে তাদের সবার সাথে তোমারটা ম্যাচ করে যাবে, মিশে যাবে, কার কোনটা তো বোঝা যাবে না। তুমি কি করো, সেই জন্য পার্টিকুলার একটা খাম ইউজ করো, যে খামের ওপর তোমার অ্যাড্রেস লিখে দাও। তার ফলে কি হয়, জিনিসটা যত লোকই এসে চিঠি জমা দিক না কেন পোস্ট অফিসে, তোমার চিঠির সাথে অন্যান্যদের কখনো মিশে যাচ্ছে না। ঠিক তেমনই এখানে কেরিয়ার ওয়েভটাও খামের মতো ইউজ করছে, যে কিনা ওটাকে বয়ে নিয়ে যাচ্ছে মেসেজ সিগন্যালটাকে। আর কি, প্রত্যেকটা মেসেজের জন্য কেরিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হয়, অর্থাৎ খামের ওপর, প্রত্যেকটা খামের ওপর অ্যাড্রেস লেখা, নাম লেখা ডিফারেন্ট, তাই জন্য তারা ম্যাচ করবে না। এটা হচ্ছে মডিউলেশনের একটা বিশেষ 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 ভীষণ বড় ইম্পর্টেন্স বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে একাধিক সিগন্যাল যে মিশে যেতে পারে, অর্থাৎ যেটাকে বলতে পারি ইন্টারফিয়ারেন্স, সেই ইন্টারফিয়ারেন্সটাকে ওভারকাম করার জন্য কিন্তু আমরা মডিউলেশন ইউজ করতে পারি। বোঝা গেল? তার ফলে একাধিক সিগন্যাল কিন্তু মিশে যেতে পারছে না। এগুলো হচ্ছে আমাদের মডিউলেশনের বেশ কিছু অ্যাডভান্টেজ। এইবার আসি যে আমরা নেক্সট স্লাইডে দেখব যে মডিউলেশনে কি কি ধরনের মডিউলেশন হতে পারে, কত টাইপসের মডিউলেশন হতে পারে। মডিউলেশনের যদি টাইপস আমরা দেখি, তার আগে বলে নিই ডেফিনেশনটা কি। দ্য প্রসেস অফ অল্টারিং আ প্রপার্টি অফ এ হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভ। হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সিটা কি? খুব হাই ফ্রিকোয়েন্সি, মেগাহার্জ অর্ডারের। amplitude, frequency or phase in accordance with the low frequency baseband signal. baseband মানে যেটাকে আমরা বলেছিলাম মেসেজ সিগন্যাল, এটা মানে কি লো ফ্রিকোয়েন্সি বেসব্যান্ড সিগন্যালকে আমরা কি বলবো, মেসেজ সিগন্যাল। বোঝা গেল? এটাই হচ্ছে প্রপার ডেফিনিশন অফ দ্য মডিউলেশন। এইবার হচ্ছে কি কি টাইপসের মডিউলেশন হতে পারে। ফার্স্ট যে টাইপ তুমি পাবে, প্রথম হচ্ছে ডিজিটাল মডিউলেশন, আর একটা হচ্ছে অ্যানালগ মডিউলেশন। অর্থাৎ ডিজিটাল মডিউলেশন কি, যদি তোমার সিগন্যালটা ডিজিটাল ফর্মে থাকে, অর্থাৎ 0 আর 1 অর্থাৎ এই ডিজিটাল বিট ফর্মে যদি থাকে, তাহলে যে কমিউনিকেশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিজিটাল মডিউলেশন, যে মডিউলেশন ইউজ করা হচ্ছে। আর যদি তোমার সিগন্যালটা যদি কন্টিনিউয়াস থাকে, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল ঠিক এই রকম, তাকে বলা হচ্ছে অ্যানালগ মডিউলেশন। আর ডিজিটাল মডিউলেশনে তোমার সিগন্যালটা কি হয়, ডিজিটাল ওয়েভ ফর্মে থাকে, অর্থাৎ 0 1 0 1 এইরকম ফর্মে থাকে। এখানে পাবে তুমি 1, এখানে পাবে 0, আবার 1, আবার 0, এইভাবে 0 1 ফর্মে যদি সিগন্যালটা থাকে, তাহলে তুমি যে মডিউলেশন পাচ্ছ সেটাকে বলা হচ্ছে ডিজিটাল মডিউলেশন। এবার তাদেরও অনেক ভাগ রয়েছে। অ্যানালগ মডিউলেশনকে তুমি ভাগ করতে পারো পালস মডিউলেশন, কন্টিনিউয়াস ওয়েভ মডিউলেশন। অর্থাৎ তুমি
এই অ্যানালগ সিগন্যালকে তুমি পালস ফর্মে নিয়ে যেতে পারো, এরকম ডিফারেন্ট পালস তৈরি করতে পারো, অ্যানালগ সিগন্যালকে ডিফারেন্ট পালস তৈরি করতে পারো, তখন সেটা হচ্ছে পালস মডুলেশন। আর যদি এটাকে কন্টিনিউয়াস ওয়েভ ফর্মে তুমি যদি নিয়ে যাও সেটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন। এবার এই কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশনের মধ্যে পড়বে তুমি ফ্রিকোয়েন্সি মডুলেশন, যেটাকে তুমি জানো আমরা পড়ি এফএম হিসাবে, ফ্রিকোয়েন্সি মডুলেশন এফএম শর্টে বলি। ফেজ মডুলেশন যেটাকে শর্টে বলা হয় পিএম। যে আরেকটা রয়েছে ইম্পর্টেন্ট, যেটা আজকে আমাদের আলোচনার টপিক, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন বা এএম। এই এএম রেডিও কিন্তু আগেকার দিনে আমাদের দাদু ঠাকুরদার আমলে কিন্তু ইউজ করা হতো, বর্তমানে কিন্তু আমরা এফএম ইউজ করি, ফ্রিকোয়েন্সি মডুলেশন, এটা সকলেই তোমরা জানো। বেশ, তেমনি পালস মডুলেশনের মধ্যেও অনেকগুলো ভাগ রয়েছে। পিএএম পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, পিডব্লিউএম পালস উইথ মডুলেশন, পিপিএম পালস মডুলেশন, আর পিসিএম পালস কোড মডুলেশন, পালস কোড মডুলেশন। এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আর ডিজিটাল মডুলেশনের মধ্যে পাবে তুমি এএসকে, পিএসকে, এফএসকে। এই বিষয়গুলো নিয়ে আমি স্কিপ করছি, এগুলো আমরা আজকের আলোচনার বিষয় নয়, আমরা নেক্সট কোনো দিন এটাকে নিয়ে আলোচনা করব। যেটাকে অ্যামপ্লিটিউড শিফট কিং বলা হয়, ফেজ শিফট কিং বলা হয়, ফ্রিকোয়েন্সি শিফট কিং বলা হয়। এগুলোর ডিটেলস আমরা পরে আলোচনা করব। এরপরে যেটা আসি, আজকে যেটা আমরা পড়ব, যে অ্যামপ্লিটিউড মডুলেশন করলে তোমার যে সিগন্যালটা, সেই সিগন্যালটা দেখতে কীরকম, মেসেজ সিগন্যালটা দেখতে আমার হচ্ছে এই রকম টাইপের। মেসেজ সিগন্যালটা এটাকে ধরতে পারো তুমি মেসেজ সিগন্যাল, উপরে যেটা আঁকলাম সেটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল। এবার এই মেসেজ সিগন্যালটাকে তুমি যখন একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভের উপর পাঠাচ্ছ, ইম্পোজ করে দিলে, তার ঘাড়ে চাপিয়ে দিলে, তখন কিন্তু যে সিগন্যালটা তৈরি হলো, এটা দেখতে পাচ্ছ এর যে অ্যামপ্লিটিউডটা কীভাবে ভ্যারি করছে, মেসেজ সিগন্যালের মতো করে ভ্যারি করছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। যেহেতু এর অ্যামপ্লিটিউড পার্টটা মেসেজের অ্যাকর্ডিংলি ভ্যারি করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। আর এখানে তুমি দেখতে পাবে যে এই ফ্রিকোয়েন্সিগুলো এখানে কাছাকাছি চলে এসছে, এখানে গ্যাপ বেড়ে গেছে, অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সিগুলো চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সিগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে, এই মেসেজ সিগন্যালের অ্যাকর্ডিংয়ে চেঞ্জ হচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর লাস্টেরটা যেটা হচ্ছে ফেজ মডুলেশনের যে ফেজ পার্টটাও কিন্তু মেসেজের অ্যাকর্ডিংলি চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফেজ মডুলেশন। এগুলো হচ্ছে মডুলেশনের ক্লাসিফিকেশন। এইবার আসি ডিটেলস, যেটা অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে যেটা পড়ছে, সেটা কি? অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে যেটা হচ্ছে, যে তোমার অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে তুমি যেটা পাবে সেটা হচ্ছে, ফার্স্টে কীভাবে অ্যামপ্লিটিউড মডুলেশন টেকনিক ইউজ করা হচ্ছে সেটা আজকে আমরা আলোচনা করি। প্রথম যেটা আমাদের কাছে আজকের আলোচনার বিষয়, সেটা কি, যে ধরো তোমার কাছে একটা মেসেজ সিগন্যাল রয়েছে। কি সিগন্যাল রয়েছে? একটা মেসেজ সিগন্যাল। যে মেসেজ সিগন্যালটাকে তুমি এইভাবে লিখতে পারো, এমটি ইকুয়াল টু AM cos ওমেগা MT, AM ইকুয়াল টু MT ইকুয়াল টু AM cos ওমেগা MT। যেখানে ওমেগা এমটা কি? cos ওমেগা MT। যেখানে ওমেগা এমটা কি? cos ওমেগা MT। ওমেগা এমটা কি? ওমেগা এম ইজ দ্য ফ্রিকোয়েন্সি or angular frequency of the message signal। আরেকটা ধরো হাই ফ্রিকোয়েন্সির একটা ক্যারিয়ার ওয়েভ রয়েছে। কি রয়েছে? হাই ফ্রিকোয়েন্সির একটা ক্যারিয়ার ওয়েভ, যেটাকে CT দিয়ে লিখছি। তাকে তুমি কিভাবে লিখতে পারো? AC cos ওমেগা CT। এখানে বলার কথা যে ওমেগা সি, যেটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, মাচ গ্রেটার দেন ওমেগা এম, অনেক বেশি মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির থেকে। এবার তুমি কি করলে, যে এই যে ক্যারিয়ার ওয়েভের এটা কি, এই পার্টটা হচ্ছে অ্যামপ্লিটিউড পার্ট, এটা হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড পার্ট। এখন যদি ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড পার্টটাকে তুমি যদি
মেসেজ সিগন্যালের অ্যাকর্ডিং চেঞ্জ করতে পারো, তাহলে কিন্তু অ্যামপ্লিচিউড মডুলেটেড ওয়েভ তুমি পেয়ে যাবে। কিভাবে চেঞ্জ করতে পারো? যে তোমার কাছে যে অ্যামপ্লিচিউড পার্টটা রয়েছে সেটা যদি তুমি লেখো যে অ্যামপ্লিচিউড অফ দ্য ক্যারিয়ার ওয়েভ, এটাকে তুমি আগে কি ছিল, আগে ছিল এসি প্লাস সাম কনস্ট্যান্ট কে ইনটু এমটি। এমটিটা কি? মেসেজ সিগন্যাল। অর্থাৎ এর যে নতুন যে অ্যামপ্লিচিউডটা পেলে, ক্যারিয়ার ওয়েভের নতুন যে অ্যামপ্লিচিউডটা পেলে বা ক্যারিয়ার সিগন্যালের যে নতুন অ্যামপ্লিচিউডটা পেলে, সেই অ্যামপ্লিচিউডটা কিভাবে চেঞ্জ হচ্ছে? কিভাবে চেঞ্জ হচ্ছে? আগে ছিল এসি, সেখান থেকে প্লাস কে ইন্টু এমটি হয়ে গেল। অর্থাৎ বুঝতেই পারছো এই অ্যামপ্লিচিউডটা এখন মেসেজ সিগন্যালের অ্যাকর্ডিং চেঞ্জ হচ্ছে। এখানে এই কেটাকে কি বলা হয়? কেটাকে বলা হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি। কেটাকে কি বলা হচ্ছে? কেটাকে বলা হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি অফ দ্য মডুলেটর, কে কল্ড সেন্সিটিভিটি। তাহলে এখন আমার যে ফাইনাল মডুলেটেড অ্যামপ্লিচিউড মডুলেটেড যে ওয়েভটা আমি পেলাম, যেটাকে দেখো আমি এই পিপিটিতে দেখিয়েছি যে এইভাবে লেখা যেতে পারে, তাহলে আমার যে ফাইনাল যে ওয়েভটা দাঁড়ালো, সেই ফাইনাল ওয়েভটাকে কিভাবে লিখতে পারি? অর্থাৎ ইএএম, যেটা হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেটেড ওয়েভ, তার অ্যামপ্লিচিউডটা কত দাঁড়িয়েছে? এসি প্লাস কে ইন্টু এমটি, এটাই অ্যামপ্লিচিউড পার্টটা। আর যেমন বাকি পার্টটা ছিল, ফেজ পার্টটা কস ওমেগা সি টি, কস ওমেগা সি টি। তাহলে দেখো সিগন্যালটা আগে এটা ছিল, এখন শুধুমাত্র আমরা এই অ্যামপ্লিচিউডটাকে ভ্যারি করালাম। অ্যামপ্লিচিউডটাকে ভ্যারি করিয়ে কি করলাম? এসি প্লাস কে এমটি করে দিলাম। তাহলে নতুন যে ওয়েভটা তুমি পেলে, তার ফ্রিকোয়েন্সি কিন্তু ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সির সাথে সেম, শুধু অ্যামপ্লিচিউডটাকে ভ্যারি করিয়েছি। তাহলে এই যে ওয়েভটা পেলে, এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেটেড ওয়েভ। এখান থেকেও আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আর জেনে নেব। কী কী জিনিস? তুমি যদি এখন এখান থেকে এসিটাকে কমন নাও, এসিটাকে কমন নিলে কি দাঁড়াবে? এসিটাকে কমন নিলে কি দাঁড়াবে? এসি 1 প্লাস কে ইন্টু এমটিটাকে তুমি পুট করে দাও, মেসেজ সিগন্যালের ভ্যালুটাকে তুমি পুট করে দাও, কে এম কস ওমেগা এম টি ডিভাইডেড বাই কী ছিল? আমি এসি কমন নিয়েছি, তাহলে এখানে একটা এসি দিয়ে আবার ডিভাইডও করতে হবে, ইন্টু কস ওমেগা সি টি। তাহলে দাঁড়ালো কি? এই যে পার্টটা কে ইন্টু এম, এম বাই এসি, কে ইন্টু এম ডিভাইডেড বাই এসি, এটাকে আরেকটা নতুন নাম দেওয়া হলো, যেটাকে লেখা হয় যে ইএএম ইকুয়াল টু এসি 1 প্লাস গামা কস ওমেগা এম টি কস ওমেগা সি ইন্টু টি। এই যে গামা, যে নতুন টার্মটা নিয়ে এলাম, এটাকে বলা হয় মডুলেশন ইন্ডেক্স। গামা ইজ নোন অ্যাজ, যদি এপাশে লিখি যে গামাটাকে কি বলা হচ্ছে? গামাটাকে বলা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। এই মডুলেশন ইন্ডেক্সটা কিন্তু এই অ্যামপ্লিচিউড মডুলেশন কমিউনিকেশনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম। কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে, দেখো যে এই যে অ্যামপ্লিচিউড পার্টটা যে রয়েছে, অর্থাৎ এর যে অ্যামপ্লিচিউড পার্টটা রয়েছে, তুমি যদি দেখো যে এর যে অ্যামপ্লিচিউড পার্টটা রয়েছে, এই যে অ্যামপ্লিচিউড পার্টটা রয়েছে, অনলি অ্যামপ্লিচিউড পার্টটা, এই অ্যামপ্লিচিউডটা কিসের ফাংশন? এখানে কস ওমেগাটি ঢুকে রয়েছে, ওমেগা এমটি ঢুকে রয়েছে, তাহলে টাইমের ফাংশন, টাইমের সাথে ভ্যারি করছে অ্যামপ্লিচিউডটা। অ্যামপ্লিচিউডের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? কস ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত? কস ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1, মিনিমাম ভ্যালু কত? -1। তাহলে এই অ্যামপ্লিচিউড মডুলেটেড ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? বলো ম্যাক্সিমাম ভ্যালু কত? ই ম্যাক্স যদি বলো,
অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালুটা ইম্যাক্স ইকুয়াল টু কত এসি 1 প্লাস গামা, মিনিমাম ভ্যালুটা কত এসি কসের মিনিমাম ভ্যালু হচ্ছে -1, সেটা যদি পুট করে দাও 1 মাইনাস গামা। এখন যদি তুমি দুটোকে ডিভাইড করো তাহলে ডিভাইড করলে কি হবে ইম্যাক্স বাই ইমিন যদি তুমি করো, ইম্যাক্স বাই ইমিন যদি তুমি ইউজ করো, অর্থাৎ ইম্যাক্স বাই ইমিন যদি তুমি এবার ইউজ করো, ইম্যাক্স বাই ইমিন, তাহলে এসি এসি ক্যান্সেল হয়ে গেল, এসিটাকেও তুমি সরিয়ে দিতে পারো, তাহলে দাঁড়ালো 1 প্লাস গামা বাই 1 মাইনাস গামা। এখান থেকে গামার ভ্যালু তুমি কি লিখতে পারো, গামা ইকুয়াল টু ইম্যাক্স ইম্যাক্স মাইনাস ইমিন বাই ইম্যাক্স প্লাস ইমিন। ইম্যাক্স ইমিনগুলো কি মডুলেটেড যে ওয়েভটা তুমি পাচ্ছ তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, আর ইমিনটা হচ্ছে তার মিনিমাম অ্যামপ্লিটিউড। তাহলে গামাটাকে তুমি তাদের ম্যাক্সিমাম মিনিমাম অ্যামপ্লিটিউডের টার্মসে লিখতে পারছো। এবার দেখো তলার টার্মটা রয়েছে ডিনোমিনেটর যেটা রয়েছে ইম্যাক্স প্লাস ইমিন, নিউমারেটরটা বা ওপরের টার্মটা কি রয়েছে ইম্যাক্স মাইনাস, তাহলে কোনটা বড়, তলার টার্মটা বড়, ওপরের টার্মটার থেকে তলার টার্মটা বড়, ডিনোমিনেটরটা নিউমারেটরের থেকে বড়, তাহলে গামার ভ্যালু কি হবে, গামার ভ্যালু হবে অলওয়েজ লেস দ্যান 1, গামার ভ্যালু কখনো 1-এর থেকে বেশি হতে পারে না। ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে গামার, যদি মিনিমাম ভ্যালু অফ দ্য অ্যামপ্লিটিউড এগুলো 0 হয়, অ্যামপ্লিটিউড তো কখনো নেগেটিভ হতে পারে না, যদি মিনিমাম ভ্যালু অফ অ্যামপ্লিটিউডটাকে তুমি 0 ধরো তাহলে ইম্যাক্স বাই ইম্যাক্স হয়ে যাবে, ইমিনগুলো 0 হয়ে যাবে, তখন ইম্যাক্স ইম্যাক্স কেটে যাবে, তাহলে গামার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে 1, তাহলে কি লিখতে পারো যে লেস দ্যান ইকুয়াল টু, কি লিখতে পারো লেস দ্যান ইকুয়াল টু 1, তাহলে গামার ভ্যালু কার সাথে সমান হবে লেস দ্যান ইকুয়াল টু 1 হতে হবে, লেস দ্যান ইকুয়াল টু 1 হতে হবে, তাহলে মডুলেশন কাজ করবে, না হলে কাজ করবে না, যেটা আমরা নেক্সট স্লাইডে আসি দেখি। দেখো আগে এই যে প্রথম হচ্ছে আমাদের বেস ব্যান্ড সিগন্যাল, যেটাকে আমরা মেসেজ সিগন্যাল বলেছিলাম, যে মেসেজ সিগন্যালের ইকুয়েশনটা কি লিখেছিলাম এমটি ইকুয়াল টু এম কস ওমেগা এম টি, এটা হচ্ছে আমাদের হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল, যার ওপর এটাকে চাপানো হচ্ছে, এটাকে আমরা কি বলেছিলাম ক্যারিয়ার ওয়েভের ইকুয়েশনটা কি লিখেছিলাম এসি কস ওমেগা সি টি। এইবার আমরা কি করেছিলাম এর যে অ্যামপ্লিটিউডটা, এর অ্যামপ্লিটিউড পার্টটাকে এর অ্যাকর্ডিংসে চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করার পর যে আমরা ওয়েভটা পেলাম অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ, সেটা কি পেয়েছিলাম ই এম ইকুয়াল টু এসি 1 প্লাস গামা 1 প্লাস গামা, কি ছিল আগের পার্টটা 1 প্লাস 1 প্লাস গামা কস ওমেগা এম, 1 প্লাস গামা কস ওমেগা এম টি প্লাস ইন্টু কস ওমেগা সি টি। এইটাই হচ্ছে আমার এই ওয়েভের ইকুয়েশনটা। দেখো তোমার দেখো এই যে বেস ব্যান্ড বা মেসেজ সিগন্যালকে তুমি যদি দেখো, মেসেজ সিগন্যালে এখান থেকে পিক ভ্যালু তুমি পেয়েছো, তাহলে এখান থেকেও তুমি দেখো এই যে অ্যামপ্লিটিউড পার্টটা মেসেজের, এই দেখো ক্যারিয়ার ওয়েভ তার যে অ্যামপ্লিটিউডটা কীভাবে ভ্যারি করছে, দেখো এই অ্যাকর্ডিংসে ভ্যারি করছে, ক্যারিয়ার ওয়েভটাকে কীভাবে ভ্যারি করছে এই অ্যাকর্ডিংসে ভ্যারি করছে, দেখো এই অ্যাকর্ডিং ভ্যারি করে যাচ্ছে, তার মানে এটা কি, এটাই হচ্ছে মেসেজ সিগন্যাল, এর অ্যাকর্ডিং এ ভ্যারি করে যাচ্ছে, কে ভ্যারি করছে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভটা, যেটাকে আমরা বলছি এই টেকনিকটাকেই বলছি অ্যামপ্লিটিউড মডুলেশন, অর্থাৎ এখানে ক্যারিয়ার ওয়েভের যে অ্যামপ্লিটিউডটা সেটা মেসেজ সিগন্যালের অ্যাকর্ডিং কি হচ্ছে ভ্যারি করছে, সেই জন্য এই টেকনিকটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন।
তাহলে দেখতে কেমন হবে? অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভকে দেখতে হবে ঠিক এই রকম দেখতে হবে একটা ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি কিন্তু এর ফ্রিকোয়েন্সিটা কত হবে? এর ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু অ্যামপ্লিটিউডের ভ্যারিয়েশনটা কীরকম? মেসেজ সিগন্যালের মতো ভ্যারিয়েশন, সেই জন্য এটাকে অ্যামপ্লিটিউড মডুলেশন বলা হলো। এবার এই যে ওপরের টার্মটা অর্থাৎ পিকগুলো যেভাবে ভ্যারি করছে, মেসেজ এই অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের পিকগুলো যেভাবে ভ্যারি করছে সেটা মেসেজ সিগন্যালের অ্যাকর্ডিং ভ্যারি করছে। এইটাকেই বলা হচ্ছে, এই লাইনটাকে বলা হচ্ছে, পিকগুলোকে তুমি যদি জয়েন করতে থাকো, যে লাইনটা আমি আঁকলাম এটাকে বলা হচ্ছে এনভেলপ। এটাকে কি বলা হচ্ছে? এনভেলপ। বুঝে গেল? বেশ। এরপরে হচ্ছে যে যদি এই যে গামাটা কি বললাম, ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, মডুলেশন ইন্ডেক্স। কেন ইম্পর্টেন্ট এটাই আমরা নেক্সট স্লাইডে দেখব। দেখো এখানে আমি যেটাকে গামা বলেছি এখানে সেটাকে মিউ দিয়ে লিখেছি, তাহলে এটাকে আমরা গামাও বলতে পারি, যে মডুলেশন ইন্ডেক্স এটাকে আমরা গামা দিয়েও রিপ্রেজেন্ট করেছি এখানে, যেহেতু আমরা এটাকে গামা দিয়ে লিখি। তাহলে এই গামাটা হচ্ছে এটা। এবার এখন যদি এই দেখো আমরা গামাটাকে বের করেছিলাম, এটাকেই আমরা গামা বলেছিলাম। এই যে গামাটার অ্যাকর্ডিংস এইভাবে ভ্যারি করছে সেটা আমরা পেয়েছি। ম্যাক্সিমাম দেখো তুমি এখান থেকে ম্যাক্সিমামটা পেতে পারো, মিনিমামটা তুমি এখান থেকে বার করতে পারো, মিনিমামটা তুমি এই যে পেয়েছো মিনিমামটা, ইম্যাক্স ইমিন, এখান থেকে তুমি মিনিমামটাও বের করতে পারো। এখান থেকে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করে সেখান থেকে আমরা গামার ভ্যালু ক্যালকুলেটও করতে পারবো। গামা হচ্ছে অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু 1। যে জিনিসগুলো আগে বললাম সেগুলো এখানে আবার লেখা আছে। আসি নেক্সট দেখো, গামা যদি লেস দ্যান 1 হয় তাহলে মডুলেশন, গুড মডুলেশন, সিগন্যালটা কোনো রকমভাবে ডিস্টর্টেড হবে না। কারণ আলটিমেটলি তুমি যে ওর উপরে চাপিয়েছো তোমাকে তো আবার সেখান থেকে বের করে আনতে হবে মেসেজ সিগন্যালটা। এখন যদি চাপানোর ফলে মেসেজ সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যায় তাহলে বের করার সময় তুমি কি আসল মেসেজটা পাবে, আসল সিগন্যালটা পাবে না। সেই কারণে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে মডুলেশন ইন্ডেক্সটাকে কি চুজ করছি। গামা যদি লেস দ্যান হয় তাহলে গুড মডুলেশন, তাকে কি বলবে? গুড মডুলেশন। এই মডুলেশনটা খুব ভালো মডুলেশন, ভেরি গুডও বলতে পারো, ভেরি গুড মডুলেশন। কিন্তু যদি গামা ইকুয়াল হয় তাহলে কি হবে? দেখো এই যে এনভেলপটা ছিল সেটা কিন্তু এইভাবে যাচ্ছে, বেস লাইনকে, এই যে বেস লাইনটা রয়েছে, বেস লাইনটাকে আমি অন্য কালার দিয়ে দেখাই। এই যে আমার বেস লাইনটা রয়েছে, এই বেস লাইনটাকে জাস্ট টাচ করছে এনভেলপটাকে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। বেস লাইনটাকে জাস্ট টাচ করছে, দেখো বেস লাইনটাকে জাস্ট টাচ করে যাচ্ছে। কিন্তু ডিফারেন্সটা এখানে কি হচ্ছে? এখানে দেখো যে এই কিন্তু বেস লাইনকে ক্রস করে চলে যাচ্ছে, বেস লাইনকে এইভাবে কি হচ্ছে? ক্রস করে চলে যাচ্ছে। ক্রস করে গেলে কি হবে? বেস লাইনটা কি ক্রস করার ফলে কি হবে? এই যে মেসেজ সিগন্যালটা রয়েছে এই জায়গাটা ক্রসিংয়ের ফলে কি হয়ে যাবে? 180 ডিগ্রি ফেজ রিভার্সাল হয়ে যাবে এবং মেসেজটা দেখে যাও, এখান থেকে তুমি যেটা পাচ্ছ ডিস্টর্টেড মেসেজ সিগন্যাল তুমি ফেরত পাবে। এক 1 যদি তুমি রাখো মিউয়ের ভ্যালু বা গামার ভ্যালু যদি 1 রাখো তাহলে কিন্তু ডিস্টরশনটা জাস্ট শুরু হবে, স্টার্ট। এটাকে বলতে পারো তুমি বাউন্ডারি হিসেবে একদম। এর থেকে কম হলে গুড মডুলেশন, এর থেকে বেশি হলে ডিস্টর্টেড মেসেজ সিগন্যাল তুমি পাবে। সেই জন্য এইটা কিন্তু রিসিভার স্ট্যাটাস ফেল করছে, অর্থাৎ এই মডুলেশন টেকনিক কিন্তু আমরা ইউজ করব না, এটাকে আমরা ইউজ করব না। ডিস্টর্ট হয়ে গেলে কিন্তু আমাদের কাছে আমরা আসল সিগন্যালটাকে ফেরত পাচ্ছি না। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা যে মেসেজ সিগন্যালটাকে পেয়েছিলাম তার যে ইকুয়েশনটা আমি লিখেছিলাম বোর্ডে, সেটাকে তুমি যদি এই টার্মটাকে
অর্থাৎ cos 2 পাই এফসি ওমেগার জায়গায় 2 পাই এফসিও লিখতে পারো। এফসিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটাকে তুমি যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে মাল্টিপ্লাই করে দিলে আফটার মাল্টিপ্লিকেশন এই টার্ম যেটা তুমি এখান থেকে পাবে, অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের যে ইকুয়েশন সেটা এখানে লিখি, অ্যামপ্লিটিউড মডুলেটেড যে ফাইনাল ইকুয়েশন সেটা তুমি পাবে এসি কস ওমেগা এমটি ওমেগা সিটি, এসি কস ওমেগা সিটি, এসি কস ওমেগা সিটি প্লাস আরও দুটো ইম্পর্টেন্ট টার্ম আমরা এখান থেকে অ্যালজেব্রা, কিচ্ছু না, জাস্ট ট্রিগোনোমেট্রি অ্যালজেব্রা থেকে আমরা লিখতে পারি যে এখান থেকে আরও দুটো যে টার্ম আমরা পাবো, মিউ এসি বাই 2 ইন্টু কস ওমেগা সি প্লাস ওমেগা এম ইন্টু টি প্লাস মিউ এসি বাই 2 কস ওমেগা সি মাইনাস ওমেগা এম, কস এ প্লাস বি কস এ মাইনাস বি এর ফর্মুলায় ভেঙে ফেললাম। এইবার দেখো এই যে সিগন্যালটা পেলাম এটা পুরোপুরি হচ্ছে ক্যারিয়ার ওয়েভ, ক্যারিয়ার সিগন্যালটা, আর বাকি যে দুটো এক্সট্রা টার্ম পেলাম মডুলেশন করার পরে সেই দুটোর মধ্যে কিন্তু আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ঢুকে রয়েছে। অর্থাৎ এই দুটো টার্মই কিন্তু আমার মেসেজকে ক্যারি করছে, এই দুটো টার্ম আমার কি হচ্ছে, মেসেজকে ক্যারি করছে, মেসেজকে কি করছে, ক্যারি করছে, এই দুটো টার্মই আমার মেসেজকে ক্যারি করছে। তাহলে আমরা যদি তার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা যদি আমি দেখি অ্যামপ্লিটিউডের সাথে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা, তাহলে দেখা যাবে তার যে সেন্ট্রাল ফ্রিকোয়েন্সিটা রয়েছে, অর্থাৎ এই যে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ তার সেন্ট্রাল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তার নিজের যে ফ্রিকোয়েন্সিটা ছিল ক্যারিয়ার ওয়েভের, সেটা সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি। আর বাকি দুটো কি রয়েছে, দুটো সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, দেখো ওমেগা সি প্লাস ওমেগা এম, ওমেগা সি মাইনাস ওমেগা এম, তাহলে দুটো ফ্রিকোয়েন্সি রয়েছে, এর পাশাপাশি দুদিকেই দুটো ফ্রিকোয়েন্সি রয়েছে। এটাকে বলা হচ্ছে আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। বোঝা গেল? তাহলে এইবার এই যে দুটো সাইড ব্যান্ড, এই সাইড ব্যান্ডের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা কত, যেটাকে বলা হচ্ছে ব্যান্ড উইথ, এই গ্যাপটা কত, এই গ্যাপটা ব্যান্ড উইথ হচ্ছে ডাব্লিউ দিয়ে লিখছি, ব্যান্ড উইথ ইকুয়াল টু এফসি প্লাস এফ এম মাইনাস এফসি প্লাস মাইনাস এফ এম, দ্যাট মিনস টুয়াইস এফ এম, that is the bandwidth of amplitude modulated signal. হলো? এইবার এখানে যখন তুমি ডিমডুলেশন করছো বা এই যে মডুলেশনটা গোটা প্রসেসটা, অ্যামপ্লিটিউড মডুলেশনের এই যে গোটা প্রসেস, এই গোটা প্রসেসে আমার কতটা পাওয়ার কনজাম্পশন হচ্ছে, কারণ আলটিমেটলি আমাকে তো এফিসিয়েন্সিটা দেখতে হবে যে আমি কতটা পাওয়ার ইনপুটে দিচ্ছি, আউটপুটে আমার কতটা পাওয়ার পাচ্ছি, মাঝখানে কতটা পাওয়ার লস হচ্ছে, সেটা তো আমাকে দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। তাহলে সেটা এবার আমরা দেখব যে আমরা কিন্তু এই ইকুয়েশনটা থেকে যদি পাওয়ারকে ক্যালকুলেট করি, বুঝতেই পারছো এই যে টার্মগুলো অ্যামপ্লিটিউড, এগুলোকে আমরা বলতে পারি তার যে ভোল্টেজ বা অ্যামপ্লিটিউড, ভোল্টেজের পিক ভ্যালু, সেখান থেকে আমরা পাওয়ার ক্যালকুলেট করে নিতে পারি যে পাওয়ার ইকুয়াল টু, কি জানি আমরা, যে পাওয়ার ইকুয়াল টু যে কোনো ইলেকট্রিক্যাল সিগন্যালে পাওয়ার ইকুয়াল টু তার যে ভোল্টেজের পিক ভ্যালু V0/√2, কারণ আরএমএস ভ্যালুতে আমরা নিয়ে যাই VRMS স্কোয়ার ডিভাইডেড বাই আরটা হচ্ছে রেজিস্ট্যান্স। V0 কিলো কি পিক ভ্যালু, V0/√2 কেন করলাম, VRMS ভ্যালু পেলাম, আরএমএস ভ্যালু অফ দ্য ভোল্টেজ, তাহলে সেই জন্য V0/√2 ডিভাইডেড বাই আর স্কোয়ারের ডিভাইডেড বাই যদি আর করো, তুমি যদি এই ভ্যালুগুলোকে পুট করো, এই অ্যামপ্লিটিউড পার্টগুলোকে নাও, এগুলোকে তুমি প্রত্যেকটার V0 হিসেবে ভাবতে পারো, V0/√2 হোল স্কোয়ার যদি এগুলোকে বসাও প্রত্যেকটার জন্য, তুমি এই যে দুটো সাইড ব্যান্ড, এগুলোকে হচ্ছে সাইড ব্যান্ড, এগুলোকে কি বলা হচ্ছে, এই দুটো যে টার্ম তুমি পেলে
এগুলোকে বলা হচ্ছে সাইড ব্যান্ড। সাইড ব্যান্ড, এই দুটো সাইড ব্যান্ড, এই দুটোকে বলা হচ্ছে সাইড ব্যান্ড, এটাকে বলা হচ্ছে সাইড ব্যান্ড, টু সাইড ব্যান্ড, দুটো সাইড ব্যান্ড রয়েছে। এবার তুমি যদি পাওয়ারটাকে ক্যালকুলেট করো তাহলে দেখবে যে আমার কেরিয়ার ওয়েভের জন্য যে টার্মটা ছিল তার জন্য যে টোটাল পাওয়ার মানে কি, কেরিয়ার ওয়েভকে নিয়ে যেতে যে পাওয়ার, লোয়ার সাইড ব্যান্ডের জন্য পাওয়ার কনজাম্পশন প্লাস আপার সাইড ব্যান্ডের জন্য পাওয়ার কনজাম্পশন। তাহলে লোয়ার ক্যারিয়ার ওয়েভের নিয়ে যাওয়ার জন্য যে পাওয়ার কনজাম্পশন কত, এসি স্কোয়ার বাই টুয়াইস আর, আর সাইড ব্যান্ড, দুটো সাইড ব্যান্ডকে নিয়ে যেতে একসাথে দুটোর জন্য সেম হবে, তাদের অ্যাম্পলিটিউডটা সেম ছিল, দেখেছিলাম। তাহলে সেখান থেকে পাচ্ছ মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 4r। তাহলে টোটাল পাওয়ার ইকুয়াল টু কি পাচ্ছ, টোটাল পাওয়ার ইকুয়াল টু তুমি বসাও পিটি ইকুয়াল টু, এটাকে আর এটাকে অ্যাড করে দিয়ে টোটাল এটা আমি পাচ্ছি। তাহলে পিসি হচ্ছে আমার কাছে এসি স্কোয়ার বাই টুয়াইস আর প্লাস মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 4r। এখান থেকে তুমি যদি এসি স্কোয়ার বাই টুয়াইস আরটাকে কমন নয়, এসি স্কোয়ার বাই টুয়াইস আর মানে কি পিসিটাকে তুমি কমন নিয়ে যাও, পিসি হচ্ছে কেরিয়ার ওয়েভের জন্য পাওয়ার কনজাম্পশন, পিসিটাকে যদি কমন নাও তাহলে এখানে পড়ে থাকছে 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2, এটা হয়ে গেল আমার টোটাল পাওয়ার। এটা কি হয়ে গেল, টোটাল পাওয়ার। এবার তুমি যদি সাইড ব্যান্ডের জন্য কতটা পাওয়ার কনজাম্পশন হলো আর কেরিয়ার তার রেসপেক্টেড তোমার, কারণ সাইড ব্যান্ডের মধ্যে কি মেসেজটাকে কন্টেন্ট করে রয়েছে, সাইড ব্যান্ডগুলোই মেসেজটাকে কন্টেন্ট করে রয়েছে, সেই জন্য সাইড ব্যান্ডের জন্য কতটা পাওয়ার কনজাম্পশন যদি তুমি দেখো তাহলে তার রেশিও তুমি যদি নাও, অর্থাৎ আমার যে সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি এসবি আর টোটাল পাওয়ার তার যে রেশিওটা নাও, সেই রেশিওটা তুমি যদি নাও তাহলে কি দেখতে পাবে, পিসিগুলো কেটে যাবে, সাইড ব্যান্ড যে ফ্রিকোয়েন্সি তুমি পাবে মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই টুয়াইস আর, তার মানে উপরে থাকবে তোমার সাইড ব্যান্ড মিউ স্কোয়ার বাই পিসি মানে হচ্ছে এসি স্কোয়ার বাই টুয়াইস আর, তাহলে এখান থেকে মিউ স্কোয়ার বাই 2 থাকবে একটা, ডিভাইডেড বাই টোটাল পাওয়ার আমরা বের করেছি, পিসি ক্যান্সেল করে দিয়ে এগুলো একবারে লিখতে পারি মিউ স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে আবার আমরা অ্যালজেব্রা করে লিখতে পারি মিউ স্কোয়ার 2 প্লাস মিউ স্কোয়ার। মিউ এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, মিউ ম্যাক্স কত, মিউ ম্যাক্স হচ্ছে 1, যদি আমরা মিউ ম্যাক্সটা 1 ধরি ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1, তার থেকে বেশি হতে পারবে না। তাহলে সেটা যদি তুমি এখানে বসাও, বসালে কত দাঁড়াবে, পিএসবিটা কি দাঁড়াবে, এটা কত দাঁড়াবে 1/2 প্লাস 1 মানে 1/3 অফ পিসি। অর্থাৎ দুটো সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সিকে তুমি যদি নিয়ে যাচ্ছ যার মধ্যে মেসেজের ইনফরমেশন রয়েছে, সেটাকে নিয়ে যেতে তোমার কতটা পাওয়ার লাগছে, টোটাল কেরিয়ার পাওয়ারকে নিয়ে যেতে কেরিয়ারের জন্য যে পরিমাণ পাওয়ার লাগবে তার 1/3 পাওয়ার তুমি এখানে তুমি পাচ্ছ। তাহলে কি হয়ে গেল, গোটা পাওয়ারটার মধ্যে মাত্র 1/3 পাওয়ার তুমি পাচ্ছ, তার মানে কত পার্সেন্ট, 33.33% তুমি পাচ্ছ। বাকি তোমার বাকি পার্সেন্টেজ কত, 66% মতো তোমার লস্ট হয়ে যাচ্ছে, 66% মতো তোমার ওয়েস্টেড পাওয়ার। কেন ওয়েস্টেড পাওয়ার, কেরিয়ারকে নিয়ে যেতে তোমার খরচ হচ্ছে, কেরিয়ার মধ্যে তো কোনো ইনফরমেশন নেই, ও তো শুধু তোমার নিয়ে যেতে সাহায্য করছে, তাহলে ও নিয়ে যেতেই যদি বেশি তোমার খরচ হয়ে যায় তাহলে সেটা কি বেশি এফিসিয়েন্ট আমাদের কাছে, না সেটা বেশি এফিসিয়েন্ট নয়। ইউজফুল পাওয়ার যেটা সাইড ব্যান্ডের থেকে আমরা পাচ্ছি, যেটা আমাদের কাছে ইউজফুল, যার মধ্যে মেসেজ রয়েছে 33.3%। বেশ, তাহলে এই রইল আমাদের কেরিয়ারকে দুটো সাইড ব্যান্ড, এটাই দেখিয়েছি, একই জিনিস লেখা রয়েছে যে 2/3 পাওয়ার ওয়েস্ট হয়ে যাচ্ছে। সেই জন্য কি করা হয়, নেক্সট যে টেকনিক রয়েছে দেখো, ডিএসবি টিসি অর্থাৎ ডাবল সাইড ব্যান্ড ট্রান্সমিটেড কেরিয়ার, দুদিকে সাইড ব্যান্ড রয়েছে আর মাঝখানে কেরিয়ার রয়েছে, তাহলে ডাবল সাইড ব্যান্ড ট্রান্সমিটেড কেরিয়ার তুমি যদি তিনটেকেই একসাথে নিয়ে যেতে চাও তাহলে সেখানে কি হয়, পাওয়ার ইউটিলাইজেশন একটু আগে দেখালাম লিস্ট হয়, ব্যান্ড উইথ 2W মানে 2 ×
এফসি পেয়েছিলাম 2 যেটা পেয়েছিলাম ব্যান্ডউইথ। মডিউলেটর ডিজাইন কমপ্লেক্সিটি কিন্তু খুব কম হয়, ডিজাইন করতে খুব সহজ হয়, মানে কমপ্লেক্সিটি কম হয় মানে কি ডিজাইন করা ভেরি ইউজফুল। এখানেও তাই, ডিমডুলেটর ডিজাইন করাও খুব সহজ হবে। কিন্তু তুমি যদি সিঙ্গেল সাইড ব্যান্ড ট্রান্সমিটেড করে একটা সাইড ব্যান্ডকে তুমি বন্ধ করে দিলে, কারণ দুটো সাইড ব্যান্ডেই তো একই ইনফরমেশন, তার মধ্যে একটা সাইড ব্যান্ডকে তুমি স্টপ করে দাও, একটাকে নিয়ে যেতে চাও তাহলেও হবে। তাহলে সিঙ্গেল সাইড ব্যান্ড ট্রান্সমিটেড ক্যারিয়ারের ক্ষেত্রে উইথটা কমে যাবে, অবশ্যই একটা সাইড ব্যান্ডকে তুমি সরিয়ে দিয়েছো, তাহলে উইথ দ্য ডাব্লিউ হয়ে যাবে। মডারেট হলো সেখানে কিন্তু মডিউলেটর ডিজাইন কমপ্লেক্সিটি হবে মডারেট, এটাতেও হবে মডারেট। কিন্তু তুমি যদি করো ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, ডিএসবি/এসসি ক্যারিয়ারটাকে সাপ্রেসড করে দিচ্ছ, কারণ ক্যারিয়ারের মধ্যে তো ম্যাক্সিমাম পাওয়ার ওয়েস্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ক্যারিয়ারটাকে তুমি যদি সাপ্রেসড করে দাও তাহলে কিন্তু সেখানে পাওয়ার ইউটিলাইজেশনটা বেড়ে গেল, দেখো মিডিয়াম হয়ে গেল মডারেট থেকে। উইথ দ্য, যেহেতু দুটো সাইড ব্যান্ডই রয়েছে তাই উইথ 2W হবে, এখানেও মিডিয়াম হয়ে গেল, এখানেও মিডিয়াম। কিন্তু সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার করো, অর্থাৎ একটা সাইড ব্যান্ডকে পাস করাচ্ছ, বাকি সাইড ব্যান্ডটাকে স্টপ করে দিয়েছো, আবার মাঝখানে ক্যারিয়ারটাকেও স্টপ করে দিয়েছো, তাহলে এখানে পাওয়ার ইউটিলাইজেশন তো ম্যাক্সিমাম পাওয়ার পাবে, তুমি হাইয়েস্ট পাওয়ার পাবে এখান থেকে, হাইয়েস্ট পাওয়ার, কিন্তু উইথ ও ডাব্লিউ হবে। কিন্তু মডিউলেটর ডিজাইনের কমপ্লেক্সিটির কিন্তু জটিলতা তত বেশি বাড়বে, অতটা সহজ হবে না। পাওয়ার ইউটিলাইজেশন ভালো হচ্ছে, কিন্তু মডিউলেটর ডিজাইন কমপ্লেক্সিটি কিন্তু আরও বেশি ইনক্রিজ করে যাচ্ছে, সেই জন্য কিন্তু এটা ইউজ করার অনেকটা সমস্যা আমাদের রয়েছে, এটা ইউজ করার একটা সমস্যা আমাদের রয়েছে, যেহেতু এটা তোমার হচ্ছে হাইয়েস্ট পাওয়ার কনজামশন পাচ্ছি, কিন্তু তার সাথে আবার মডিউলেটর ডিজাইন বা ডিমডিউলেটর ডিজাইনের কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। বেশ, তাহলে এইভাবে আমরা করে দিই যে কনভেনশনাল এসএসবি এখানে সাপ্রেসড করতে পারো, মাঝখানে এটাকে তুমি সাইড ব্যান্ডকে সাপ্রেসড করতে পারো, ক্যারিয়ারকে সাপ্রেসড করতে পারো, যে কোনো কিছু, যেটা আগের টপিকে বললাম সেটা এখানে বলা আছে। আর আরেকটা হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকলো, যে তোমরা একটু ভাববে তো যে এই যে মডিউলেটরটা পেলাম, এখান থেকে তো আমাকে সিগন্যালটাকে বের করে আনতে হবে, আলটিমেটলি আমার লক্ষ্যটা কি, যে এখান থেকে আমার এখানে পৌঁছালো, মডুলেট তো করলাম, মডুলেট করে তো ট্রান্সমিট করে দিলাম, ট্রান্সমিট করে সেখান থেকে তো তোমাকে মেসেজটাকে বের করতে হবে, তাহলে আলটিমেটলি তোমাকে এখানে রিচ করতে হবে। এই টেকনিকটাকে কী বলা হয়, ডিমডুলেশন, এই প্রসেসটাকে কী বলা হয়, ডিমডুলেশন, এটাকে বলা হচ্ছে ডিমডুলেশন। ডিমডুলেশন তোমাকে করতে হবে, সেই ডিমডুলেশনটা কীভাবে হচ্ছে একটা সার্কিটের থ্রু দিয়ে, ধরো এই যে সার্কিটটা আমি আঁকলাম, এটা একটু তোমাদের বাড়ির কাজ থাকলো, এখানে তুমি অ্যাম্পলিটিউড মডুলেটেড ওয়েভটাকে দিয়েছো, সাপোজ এখানে তুমি অ্যাম্পলিটিউড মডুলেটেড ওয়েভটাকে দিলে, এখানে একটা তুমি ডায়োড ইউজ করেছো, পিএন জাংশন ডায়োড এইভাবে ইউজ করেছো, এখানে একটা ক্যাপাসিটর ইউজ করেছো, আর এখানে একটা রেজিস্টার ইউজ করেছো, আর এখান থেকে তুমি আলটিমেটলি যে মেসেজ সিগন্যালটাকে তুমি বার করছো, যেটাকে আউটপুট হিসেবে আমি বলবো, সেটা পাচ্ছ। আর এটা তুমি হচ্ছে ইনপুট হিসেবে দিচ্ছ, যেটা হচ্ছে তুমি কি ইনপুট হিসেবে কি দিচ্ছ, অ্যাম্পলিটিউড মডুলেটেড ওয়েভটাকে এখানে তুমি ইনপুট হিসেবে দিচ্ছ, ইনপুট হিসেবে তুমি অ্যাম্পলিটিউড মডুলেটেড ওয়েভটাকে দিচ্ছ, ইএএম, এটা হচ্ছে তোমার কাছে ইনপুট। এই সার্কিটের থ্রু দিয়ে এটাকে কীভাবে তুমি ডিমডুলেটেড করতে পারছো, এটা তোমাদের একটু বাড়ির কাজ থাকলো, তোমরা একটু ভাববে এটাকে নিয়ে, নেক্সট ক্লাসে এটা আমরা ডিসকাস করব। বেশ, এরপরে হচ্ছে অ্যাডভান্টেজ কী কী রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ কী রয়েছে রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন। এক্সট্রিমলি সিম্পল, তোমরা দেখলে যে আমরা যদি অ্যাম্পলিটিউড মডুলেশন করি এর সার্কিটটা মোটামুটি এক্সট্রিমলি সিম্পল হয়, কস্টের দিক থেকে এফেক্টিভ হয়, ডিমডুলেশন requires no local carrier generation, low frequency carriers bounce off the ionosphere allowing massive transmission in the range। জানো তোমরা যে আয়োনোস্ফিয়ারে সেটা রিফ্লেক্ট করে আসছে, লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি হয় না, অনেকটা সেখানে লস হয়, এই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাভয়েড করা আমরা যাই, যার জন্য এটা আমাদের কাছে ইউজফুল বলতে পারো, এটা আমাদের কাছে ইউজফুল বলতে পারো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে পাওয়ার এফিসিয়েন্সিটা কিন্তু, কারণ ওই যে ক্যারিয়ারকে তুমি নিয়ে যাচ্ছ, তাকে নিয়ে যেতেই অনেকটা প্রায় 66% বা 67% মতো লস হয়ে যাচ্ছে, যেটাকে আমি কাজে লাগাতে পারছি না,
ব্যান্ডউইথটাও অনেকটা বেশি, অন্যান্য ফ্রিকোয়েন্সিও তার মধ্যে ঢুকে যেতে পারে, সেখানে ডিস্টরশন আসতে পারে, সেই কারণের জন্য কিন্তু এখানে আসতে পারে। আর নয়েজটাও এখানে ইনক্লুড হতে পারে ব্যান্ডউইথটা যেহেতু হাই বলে। তাহলে এই সমস্যাগুলো এখানে রয়েছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের মধ্যে। এম রেডিও ব্রডকাস্টিং এত কিলোহার্টজ থেকে এত কিলোহার্টজ, অ্যাভিটেশন কমিউনিকেশন, টু ওয়ে ভেরি হাই ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন, অ্যাম্পলিটিউড মডুলেশন, টু ওয়ে শর্ট ওয়েভ রেডিও কমিউনিকেশন, এগুলো আরও টেকনিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে ডিটেলসে পরবর্তী ক্লাসে জানবো। বেশ, তাহলে আজকে আমরা যেটা শিখলাম যেটা হচ্ছে এখান থেকে মডুলেশন ইন্ডেক্সটা কেন ইম্পর্টেন্ট সেটা জানলাম, কিভাবে ক্যালকুলেট করবো এটা আমরা জানলাম এই ফর্মুলা থেকে। আর মিউ এর ভ্যালু কী হতে হবে, অলওয়েজ লেস দ্যান 1। সেখান থেকে আমরা টোটাল পাওয়ার কনজামশন ক্যালকুলেট করে ফেললাম। যদি মাল্টিটোন সিগন্যাল হয়, একটাই ফ্রিকোয়েন্সি যদি মেসেজের মধ্যে না থাকে, অনেকগুলো ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে মিউ ইকুয়াল টু কী করা যাবে, রুট ওভার মিউ ওয়ান স্কোয়ার, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মডুলেশন ইন্ডেক্সকে স্কোয়ার করে করে তার স্কোয়ার রুট নিতে হবে, অ্যাড করে স্কোয়ার করে অ্যাড করে তার স্কোয়ার রুট তোমাকে নিতে হবে। তাহলে এটা হচ্ছে কন্ডিশনটা কী ছিল মেসেজ সিগন্যালে, এখানে একটা কে টার্ম তুমি অ্যাড করতেই পারো, কে ইন্টু এফসি প্লাস কে ইন্টু এমটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যেহেতু মিউ লেস দ্যান ইকুয়াল টু 0 হচ্ছে, তাই এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। আরেকটা কী ছিল আমার, যে কেরিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সিটা মাচ গ্রেটার দ্যান মেসেজ সিগন্যাল হতেই হবে। ব্যান্ডউইথ এখানে কি পেয়েছো, 2 ইন্টু FM। এই জিনিসগুলো আজকে আমরা পেয়েছি। বেশ, থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাস এতটাই, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।